শুরু করছি লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা টিকর পাড়ার ঘড়িয়াল। এটি একটি সম্পূর্ণ উপন্যাস। দূরপাল্লার কোনো ট্রেনের কামরা যে এত ফাঁকাও যায় টুপুরের ধারণা ছিল না। হাওড়া থেকে ছাড়ছে গাড়ি, যাবে সেই অন্ধ্রপ্রদেশের তিরুপতি। অথচ টুপুরদের 2 টিয়ার এসি কোচের খান 50 বার্থে যাত্রী সংখ্যা কিনা সাকুল্যে 10। ওঠার সময়ও দেখেছে টুপুর গোটা ট্রেনটাতেই লোকজন নেই বিশেষ। এত নির্জন গাড়িতে রাত দুপুরে ডাকাতি ফাকাতি হবে না তো? অবশ্য তেমন একটা কিছু ঘটলে তো টুপুরেরই পোয়া 12। ডাকাতরা আর তাদের কাছ থেকে কী বা নেবে? দুখানা মোবাইল ফোন, ঘড়ি, কিছু টাকা পয়সা আর পার্থমেশর দামি ডিজিটাল ক্যামেরাটা। ওই ক্যামেরাখানা পার্থমেশর প্রাণ। ওটা খোয়া গেলে বেচারা খুব দুঃখ পাবে। তবে ডাকাতরা তো ওইটুকু নেবেই, নইলে তাদেরই বা পোষাবে কেন? তবে ডাকাতদের সঙ্গে যদি মিতিন মাসের মুখোমুখি টক্কর হয়, যে অভিজ্ঞতা টুপুরের ভাঁড়ারে জমবে তার দাম তো ওই ক্যামেরার চেয়ে ঢের ঢের বেশি। পেশাদার গোয়েন্দা হওয়ার সূত্রে মিতিন মাসির কাছে আজকাল রিভলভার তো থাকেই। অস্ত্রটা যদি বের করে কি প্রতিক্রিয়া হবে ডাকাত দলের? পালাবে দূর দাঁড়িয়ে, নাকি জোর ফাইট হবে একখানা? উফ, ভাবতেই রোমাঞ্চ। একটা কাল্পনিক ডাকাতির আশঙ্কায় ফুরফুরে মেজাজ আরও তর হয়ে গেল টুপুরের। জঙ্গল পাড়ি দেওয়ার পথে এমন একটা শিহরণ জাগানো চিন্তা মনটাকে যেন টনক করে দেয়। জুলজুল চোখে সঙ্গীদের এক ঝলক দেখে নিল টুপুর। মিতিন মাসির হাতে লেটেস্ট মডেলের আইফোন। কাকে যেন মেসেজ পাঠাচ্ছে টুকুস টুকুস। বুম বুম কমিক্সে বিভোর। হাওড়া স্টেশনের স্টল থেকে খান 3 ছোটা ভীম কিনে দেওয়া হয়েছিল। তারই একখানা গিলছে গোগ্রাসে। ট্রেন ছাড়ার আগে পর্যন্ত বেজায় ব্যস্ত ছিল পার্থবেশও। ট্রলি সুটকেসগুলো নিচের বার্থের তলায় চালান করে চেনতালা লাগিয়ে এখন সে অনেকটাই নিশ্চিন্ত। বাথরুমে গিয়ে পোশাক বদলে এলো। প্যান্ট শার্ট ছেড়ে পরে নিয়েছে পাজামা পাঞ্জাবি। এত রাতেও কফি খেলো তাড়িয়ে তাড়িয়ে। চলন্ত ট্রেন থেকে মন দিয়ে দেখছে বাইরের অন্ধকার। হঠাৎ ঘুরেছে পার্থবেশও। ভুরু নাচিয়ে টুপুরকে জিজ্ঞেস করলো, কিছু বলবি মনে হচ্ছে? টুপুর হাসি হাসি মুখে বলল, ট্রেনটা বড্ড চুপচাপ। রাত্রিরে একটা এক্সাইটিং কিছু হলে দারুণ লাগবে, তাই না? কীরকম উত্তেজনা চাইছিস তুই? এই ধরো ডাকাতি রাহাজানি গোছের কিছু। যত সব ক্যাডাভারাস চিন্তা। পার্থ ঠোঁট উল্টালো। তার চেয়ে বরং ভাব, ট্রেন খড়গপুর পৌঁছালে নেমে ডিম সেদ্ধ খাবো, সঙ্গে একটু পুরি সবজিও চলতে পারে। এক্ষুনি খাওয়া খাওয়া করছো? এই না হাওড়া স্টেশনে 1 প্লেট বিরিয়ানি সাঁটালে? সে তো অলরেডি হজম হতে শুরু করেছে, স্পেসটা আবার ভরাট করতে হবে যে। বলেই পার্থর একগাল হাসি। কাল থেকে তো জঙ্গলে বাস, পেটে কি পড়বে কে জানে। তার আগে উদরে যতটুকু যা ভালো মন্দ লোড করে নেওয়া যায় আর কি। আমরা কোন ফরেস্টে যাচ্ছি সেটা কিন্তু এখনো আমায় বলনি মেশো। আরে সে তো জানতেই পারবি, এখন একটু সাসপেন্সে থাক না। টুপুরের ভিতরের ছটফটানি যেন আরও বেড়ে গেল। সন্ধ্যে থেকে এই এক ডায়লগ আওড়ে চলেছে পার্থবেশও। কোনো কথা নেই, বার্তা নেই, আগাম কোনো জানান দেওয়া নেই। আচমকা আজ বিকেলবেলা টুপুরদের হাতিবাগানের বাড়িতে হাজির। গিয়েই তাড়া লাগাচ্ছে 3-4 দিনের জঙ্গল ট্যুর। আজই রাত 11:30টায় ট্রেন। চটপট জামাকাপড় গুছিয়ে নে। কিন্তু জঙ্গলটা যে কোথায়, হঠাৎ যাওয়াই বা হচ্ছে কেন, কিছুই ঝেড়ে কাশল না এখনো। তবে হ্যাঁ, স্কুলে সবে ফার্স্ট টার্মিনাল পরীক্ষা শেষ হয়েছে, পড়াশোনার চাপ কম। এই সময় মিতিন মাসির সঙ্গে ছোট্ট একটা ভ্রমণ তো টুপুরের কাছে পড়ে পাওয়া 14 আনা। সুতরাং আর কথা বাড়ায়নি টুপুর। 5 মিনিটেই তৈরি হলো। বাবা মাকে টাটা করে অবিলম্বে পার্থবেশর সঙ্গে ফুরুত। কিন্তু ট্রেনে চড়ার পরেও এই হেয়ালির কি অর্থ? মেশোকে ছেড়ে মাসিকে ধরল টুপুর। আদুরে গলায় বলল,
কি গো, তুমিও আমার সঙ্গে লুকোছাপা করবে? মিতিন মোবাইল থেকে চোখ তুলল, হাসছে মিটিমিটি, বলল, কৌতূহলে ফুটছিস তো? বুম বুম ফস করে বলে উঠল, আমি জানি আমরা কোথায় যাচ্ছি। কটকে। টুপুরের গুলিয়ে গেল। বিড়বিড় করে বলল, কটকে তো জঙ্গল নেই। জানিস তাহলে? মিতিন ঠোঁট টিপল। এবার তো তাহলে তোর জিওগ্রাফির ফান্ডাটা একটু পরখ করতে হয়। কটকেই আমরা নামবো, তবে জঙ্গলটা সেখান থেকে আরও শখানেক কিলোমিটার দূরে। শিমলিপাল? তুথ, শিমলিপাল হলে থোড়াই ট্রেনে চাপতাম, কলকাতা থেকে বম্বে রোড ধরে গাড়িতে চলে যেতাম। তাহলে কি কেওনঝাড়? কেওনঝাড় তো যায় জাজপুর থেকে। বুঝেছি, নন্দনকানন যাওয়া হচ্ছে। তোর মাথা, ওটা একটা জঙ্গল নাকি? জাস্ট ওপেন এয়ার চিড়িয়াখানা। তাছাড়া নন্দনকানন তো ভুবনেশ্বরে। না, আর কোনো জঙ্গলের নাম মনে আসছে না টুপুরের। কাচুমাচু মুখে বলল, আমি পারবো না। আর একটা ক্লু দিই? পার্থ গলা কাকারি দিল। জঙ্গলটা মহানদীর পারে। নদীর ওপারে ফুলবনি জেলা, এপারে আঙুল। ফুলবনি নামটা শোনা শোনা বটে, তবে আঙুল টুপুরের একেবারেই অচেনা। হতাশ মুখে টুপুর বলল, সরি, ওড়িশার ম্যাপ আমার মুখস্থ নই। তুই একটি লেডিস ফিঙ্গার। সাতকোশিয়ার নাম শুনেছিস? না। ভূগোলে তুই লাড্ডু পাবি। অত বড় একটা ফরেস্ট, বাঘ, ভাল্লুক, হাতি, বাইসন, লেপার্ড কি আছে আর কি নেই। আসলটাই তো বললে না, পার্থ মন্তব্য জুড়ল। ওখানে ঘড়িয়াল সংরক্ষণের চমৎকার বন্দোবস্ত আছে। ঘড়িয়াল? টুপুর চোখ কুচকালো। মানে যে কুমিরগুলো মাছ খায়? অনেকটা ঠিক বলেছিস, ঘড়িয়াল মাছই খায়, দেখতেও প্রায় কুমিরেরই মতো, তবে ওরা পুরোপুরি কুমির নয়, প্রজাতিটা আলাদা। ও, তা সাতকোশিয়ার জঙ্গলটা কেমন? খুব ঘন? গেলেই দেখতে পাবি। মিতিন এবার একটু তাড়া লাগালো। এখন শুয়ে পড়তো দেখি, অনেক রাত হয়েছে। খড়গপুরটা যাক না। পার্থ নড়ে চড়ে বসলো। ডিম সেদ্ধটা খেয়ে তারপর না হয়। বাকি রাতটুকু উপসী থাকো। হুকুম জারি করে বুমবুমের হাত থেকে কমিক্সের বই কেড়ে নিল মিতিন। রেলের কর্মচারী চাদর, বালিশ, তোয়ালে, কম্বল রেখে গিয়েছে। উপরের বার্থে পাতা হলো বুমবুমের বিছানা। পার্থও চড়েছে আপার বার্থে। তোড়জোড় করছে নিদ্রার। টুপুর বাথরুমে গিয়েছিল, ফিরছে পায়ে পায়ে, ফাঁকা কূপগুলো দেখতে দেখতে। হঠাৎ গতি স্লথ হলো সামান্য। একটা কূপে দুটো গাট্টাকোট্টা লোক এখনো জেগে তাস খেলছে দুজনে। টুপুরের থমকানো মাত্রই দুজোড়া চোখ মুহূর্তে তেরচা। দৃষ্টিটা যেন কেমন কেমন, আর পাঁচটা সাধারণ যাত্রীর মতো নয়। দুজনেরই চুলে কদম ছাট, হাতে মোটা স্টিলের বালা। এই চৈত্র মাসেও একজনের গায়ে চামড়ার জ্যাকেট, অন্যজনের ফ্ল্যাপ হাতা বুশশার্ট। একজনের গোঁফজোড়া রীতিমতো তাগড়াই, অন্যজনের নিখুঁত কামানো মুখে চোরা হিংস্রতার ঝিলিক। গুফো লোকটি সহসা দাঁত ছড়িয়ে বলে উঠল, কি খুকি, এখনো ঘুমোওনি যে? গলাটা মোটেও বাজখাই নয়, বরং যেন ভাঙা ভাঙা ফ্যাস ফ্যাসে। তবু তার স্বর শুনে বুকটা ধক করে উঠেছে টুপুরের। তাড়াতাড়ি সরে এলো। সিটে ফিরে হাঁপাচ্ছে অল্প অল্প। খানিক দম নিয়ে মিতিনকে বলল, দুটো অদ্ভুত লোক আছে কিন্তু কামরায়, আমাদের পাশের কূপটায়। জানি। গলা অবধি ঢেকে শুয়েছিল মিতিন। চোখ বুঝে বোঝা চোখেই বলল, একজনের নাম কর্মবীর ঘোষ, অন্যজন শক্তিধর সমাদ্দার। তুমি ওদের চেনো নাকি? প্যাসেঞ্জার লিস্টের নাম দেখেছি। দুজনকেই বেশ সন্দেহজনক মনে হলো। কেন? রাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে রুটি তড়কা খেলো বলে? তুমি জানলে কি করে? কিছুই তো দেখিস না। আমরা যখন রেলওয়ে ক্যান্টিনে বিরিয়ানি খাচ্ছিলাম, ওরা পিছনের টেবিলেই ছিল। দুজনেই খুব খাইয়ে 10-12টা করে রুটি নিয়েছে। ও, তবু লোক দুটো। আর যাই হোক,
তুই যা ভাবছিস তা নয়। এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড় দেখি। মিতিন মাসির কথায় টুপুর খানিকটা আশ্বস্ত হলো বটে, কিন্তু পুরোপুরি স্বস্তি পাচ্ছে কই। মাঝে মাঝেই টুকরো টাকরা আওয়াজ ভেসে আসছে গলার। একজন বোধহয় উঠল সিট ছেড়ে, টুপুরদের কূপের সামনে দিয়ে জুতো মশমশিয়ে গেল দূরের বাথরুমটায়। কেন গেল ওদিকে? পুরো কামরা সরেজমিন করতে? যাক, ফিরছে লোকটা। আর কোনো সারা শব্দ নেই। শুয়ে পড়ল নাকি কোনো মতলব ভাবছে? ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়েও পড়ল টুপুর। কত মাঠঘাট, কত নদ নদী পেরিয়ে ছুটছে ট্রেন, দাঁড়াচ্ছে আবার চলছে ঝমঝমিয়ে। টুপুর তখনও গভীর নিদ্রায়। না, ডাকাতি লুটতরাজ কিছুই হয়নি। টুপুরের ঘুম ভাঙল মিতিন মাসির ঠেলাঠেলিতে। কিরে ওঠ, মুখটুক ধুয়ে নে, কটক তো এসে গেল, এবার নামতে হবে। ওমা তাই তো, সকাল তো হয়ে গিয়েছে। টুপুর প্রায় লাফিয়ে উঠল, ব্রাশে পেস্ট লাগিয়ে দৌড়লো বেসিনে, মুখে চোখে জল ছিটিয়ে ফিরছে। তখনই ফের চমক। কর্মবীর আর শক্তিধর ব্যাগ গুছিয়ে তৈরি। ওরাও কটকে নামছেন। হয়তো ওদের নামাটা স্রেফ কাকতালীয়। টুপুর জোরে জোরে মাথা নাড়ল, তবু মনটা যেন কেন খচখচ করছে। জঙ্গলের দোরগোড়ায় পৌঁছতে বিকেল গড়িয়ে গেল। টুপুররা কটকে নেমেছিল সকাল 8:30টায়। তারপর সাকুল্যে 100 কিলোমিটারও আসেনি। তবু যে কিভাবে চলে গেল গোটা দিনটা। প্রথম সময় নষ্ট হলো গাড়ি ভাড়া করতে গিয়ে। কটকের বাদামবাড়ি বাসস্ট্যান্ডে বেশ কয়েকখানা জিপ দাঁড়িয়ে, কিন্তু কোনোটাই পার্থবেশর পছন্দ হয় না। চেহারা মনোমতো হলে দরে বনে না, দর ঠিক হলে চালককে দেখে নাক সিটকয়। শেষমেশ যে গাড়িটাকে মনে ধরল তার চালকটির একমাত্র গুণ, তিনি ভালো বাংলা বলতে পারেন। পার্থমেশর সাফ কথা, 3 দিন প্রায় অষ্টপ্রহর থাকবো, তার সঙ্গে আমি সারাক্ষণ ওড়িয়া হিন্দি চালাতে রাজি নই। বলবো এক, সে বুঝবে আরেক। এতে নাকি বেড়ানোর আনন্দই অর্ধেক মাটি হয়ে যায়। যাই হোক, বিভূতি নামের সেই ড্রাইভারটিকে নিয়ে যাত্রা শুরু। কিন্তু NH5 ধরে 13 কিলোমিটার গিয়ে NH42 পড়ার পরই টের পাওয়া গেল বিভূতিবাবু অত্যন্ত সাবধানী চালক। বাহনের গতি তিনি 30 কিলোমিটারের ওপরে ওঠাতেই চান না। মসৃণ রাজপথ ধরে অমন ঢিকুর ঢিকুর করে চলা যে কি দুঃসহ। গোদের উপর বিস্ফোরা হয়েছে পার্থমেশর সাম্প্রতিক নেশাটি। একটা দামি ডিজিটাল ক্যামেরা কিনেছে, একসঙ্গে একগাদা টেলিলেন্স। চলতে চলতে কোনো দৃশ্য চোখে লাগলো তো ব্যাস, অমনি গাড়ি থামাও। নেমে ফটো তুলছে তো তুলছেই। পথে পড়ল ঢেঙ্কানল, ছুটল রাজবাড়ির ফটো নিতে। এই করতে করতে গাড়ি যখন আঙুলের বন দফতরের সামনে এসে দাঁড়ালো, তখন দুপুর প্রায় শেষ। কলকাতা থেকে বনবাংলোর বুকিং করে রেখেছিল মিতিন মাসি। তবু সরকারি দফতরে গিয়ে কাগজপত্র তৈরি করে আনতে খানিকটা সময় তো খরচ হয়ই। তবে মধ্যাহ্নভোজটি চটপটি সারা হয়েছিল আজ। খুবই সরল মেনু। আঙুলের এক পাঞ্জাবি রেস্টুরেন্টে তন্দুরি রুটি আর কষা মাংস। কিন্তু আহার সেরে আরেকটি অভিযানে নামতে হলো যে পার্থবেশকে। সাতকোশিয়ার জঙ্গলে নাকি খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত নেই। নিজেদের রেশন নিজেদেরকেই বয়ে নিয়ে যেতে হয়। ফর্দ বানানোই ছিল পার্থবেশর। ঘুরে ঘুরে বাজার করতে লাগলো আঙুলে। চাল, ডাল, নুন, ঘি, তেল, চিনি, আলু, পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, বেগুন, প্যাকেট প্যাকেট মশলা, বিস্কুট, পাউরুটি, আটা, ময়দা, এমনকি কেজি খানেক বেসনও। সকাল বিকেল বেগুনি পেঁয়াজি খেতে হবে যে। জ্যান্ত মুরগি কেনারও ইচ্ছে ছিল। মিতিন মাসি আর টুপুরের প্রবল আপত্তিতে বাতিল হয়ে গেল প্ল্যানটা। অগত্যা ডিমই ভরসা। ড্রাইভার সমেত 5 জন মানুষের জন্য পার্থবেশ প্রায় শখানেক ডিম কিনে ফেলল। ওমলেট খাবে, পোচ খাবে, ডালনা হবে, ডিমের খিচুড়ি হবে, কত কি যে তার ইচ্ছে।
বিভূতিবাবু আগাগোড়াই ভাবলেশীন ছিলেন। তিনি পর্যন্ত পার্থমেশর ভোজনের পরিকল্পনা শুনে হাসছেন খুক খুক। এভাবেই এগোতে এগোতে টুপুররা অবশেষে পৌঁছেছে পম্পাসারে। এখান থেকেই সাতকোশিয়া জঙ্গলের শুরু। রয়েছে বন বিভাগের চেকপোস্ট। সেখানে জাবেদা খাতায় যাত্রীদের নাম, ঠিকানা, গাড়ির নম্বর সব লেখার পর জঙ্গলে ঘোরার অনুমতি পেলে। লেখালেখির কাজটা মিতিন মাসিই সারছিল। টুপুর আর বুম বুম ঘুরে ঘুরে দেখছিল চারদিকটা। এখনো তেমন একটা জঙ্গল জঙ্গল ভাব আসেনি, তবে সামনেই যে গভীর অরণ্য, এখানেই যেন তার আভাস মিলছে অল্প অল্প। চতুর্দিক বেশ নির্জন, পাখির কিচিরমিচির ছাড়া আর কোনো শব্দ নেই। বসন্তের গাছগাছালি লালে লাল হয়ে আছে ফুলে ফুলে ফুলে। একটা বুনো গন্ধও আসছে যেন। হঠাৎই টুপুরের চোখ গিয়েছে চেকপোস্টের টাঙানো সাইনবোর্ডটায়। জলজল করছে জঙ্গলের নাম, সাতকোশিয়া গর্জ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। নিজের মনে টুপুর অস্ফুটে বলল, স্যাঞ্চুরি মানে তো অভয়ারণ্য, কিন্তু গর্জ ব্যাপারটা কি? বুম বুম বিজ্ঞের মতো বলল, এখানে বাঘের গর্জন শোনা যায় তো, তাই নাম হয়েছে গর্জ। ক্যামেরা কাঁধে পার্থ শাটার টিপছিল এলোমেলো। ছেলের জবাব শুনে হা হা হেসে উঠেছে। বেড়ে বলেছিস তো, তোর হেডে মনে হচ্ছে ব্রেন আছে। টুপুর সন্দিগ্ধ চোখে বলল, গর্জন থেকে গর্জ? আরে না রে না, গর্জ তো ইংরেজি শব্দ, মানে গিরিখাত। উড়িষ্যার জঙ্গলে আবার গিরিখাত আসে কোত্থেকে? উহু, জঙ্গলে গিরিখাত নয়, গিরিখাতে জঙ্গল। মানে? আমরা এখন আর সমতলে নেই, প্রায় 1000 ফিট উঠে এসেছি। জঙ্গলের ভিতর দিয়ে চলতে চলতে আরও খানিকটা ওঠানামা হবে। এটা পূর্বঘাট পর্বতমালার একটা অংশ। সেই পূর্বঘাটেরই কয়েকটা পাহাড়ের মধ্যে গিরিখাতে গড়ে উঠেছে এই জঙ্গলটা। ম্যাপ যা বলছে, জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে মহানদী। বিভূতি খানিকটা দূরে দাঁড়িয়ে পার্থর বর্ণনা শুনছিলেন। এগিয়ে এসে বললেন, হ্যাঁ স্যার, জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে 7 ক্রোশ পথ গিয়েছে মহানদী, মানে 14 মাইল। আর ওই 7 ক্রোশ থেকেই জঙ্গলের নাম সাতকোশিয়া। পার্থ ঘাড় নাড়ছে, জিজ্ঞেস করল, এখানে নাকি আগে 3খানা জঙ্গল ছিল? সে তো মহানদীর এপার ওপার মিলিয়ে। এখন সবকটা একসঙ্গে নিয়ে সাতকোশিয়া। তবে এপারের জঙ্গলটি বেশি ঘন, জন্তু জানোয়ারও এপারেই বেশি। দেখা যায় কাউকে, নাকি সবাই জঙ্গলে ঘাপটি বেড়ে থাকে? কপালে থাকলে চোখে পড়বে স্যার। হরিণ তো পাবেনি, বাইসনও মিলতে পারে। এখন তো মহুয়া ফুল ফোটার সময়, ভল্লুক মহুয়া খেতে খুব ভালোবাসে, তাই তাদেরও হয়তো দেখা পেতে পারেন। বুম বুম চেঁচিয়ে উঠল, আর বাঘ, হাতি? ওরা একটু দূরে দূরে থাকাই ভালো, বুঝলে খোকা, বিশেষ করে হাতি। কেন? হাতি তো খুব ভালো, লোকে তো হাতির পিঠে চড়ে। জঙ্গলের হাতি মোটেই সেরকম শান্তশিষ্ট নয়, খুব রাগী। সামনে পড়লে খেপে গিয়ে আস্ত আমাদের জিপ গাড়িখানা উল্টে দিতে পারে। বিভূতি চোখ ঘোরালেন। তবে বাঘ এই জঙ্গলে বেশি নেই, যা আছে বেশিরভাগই চিতা। তারাও বড় মারাত্মক। কাউকে যদি জঙ্গলে একা পেয়ে যায়, বিশেষ করে বাচ্চাদের। বুম বুমের মুখ শুকিয়ে আমসি। ছেলের ভাবান্তর নজরে পড়েছে পার্থর। এগিয়ে এসে হাত রাখল ছেলের মাথায়। আহা, ঘাবড়াচ্ছিস কেন? বন জঙ্গলে তুই একা একা ঘুরবি নাকি? আমরা তো থাকবো সঙ্গে। অমনি বুম বুমের মুখে হাসি ফিরেছে। সগর্বে বলল, আমি ভয় পাইনি তো। লেপার্ড এলে আমি ঢিল মেরে তাড়িয়ে দেব। বটে, চল তো ভিতরে, দেখব তোর কত সাহস। ঘরে বসে একবার বাঘের ডাক শুনলেই তো আত্মারাম খাঁচাচারা হয়ে যাবে। শুনেই বুম বুমের মুখ ফের কাচুমুচু। বিভূতি তাড়াতাড়ি বলে উঠল, না গো খোকা, তোমরা যেখানে থাকবে, মানে টিকরপাড়া বন বাংলোয়, ওদিকটায় বাঘ, চিতাবাঘ আসে না বড় একটা।
লবঙ্গের জঙ্গলই ওদের বেশি উপদ্রব আর টুলকায়। টুপুর অবাক মুখে বলল, সেগুলো আবার কোথায়? সাতকোশিয়ার ভিতরেই। আমরা সেখানে যাব না? নিশ্চয়ই যাব, পার্থ বলল। বিভূতির সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে। বিভূতিবাবুর সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে। উনি আমাদের গোটা জঙ্গলটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। এই ফরেস্ট তো আপনার হাতের তালুর মতো চেনা, তাই না বিভূতিবাবু? হ্যাঁ স্যার, পুরোটাই আমার নখদর্পণে। প্রতি বছরই ৫-৬বার করে আসে কি না। এই তো পরশু দুজনকে পৌঁছে দিয়ে গেলাম, এক কলেজের মাস্টার মশাই আর তার ছাত্র। ৭ দিন পর ফিরবেন, কথা হয়েছে। ফোন করে ডাকলে আমি এসে নিয়ে যাব। জঙ্গলে ওরা গাড়ি ছাড়াই ঘুরবেন? অনেকেই ওরকম ঘোরে স্যার, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে। টুপুর জিজ্ঞেস করলো, তাহলে টিকরপাড়ায় আমরা কি দেখতে পাবো? শুধুই কুমির, মানে ঘড়িয়াল? হ্যাঁ গো দিদি ভাই, ঘড়িয়াল তো ওখানে কিলবিল করছে নদীতে, পাশের খাঁচায়। রোগাসোগা খাটো চেহারা বিভূতির মুখে চিলতে হাসি দেখা গেল। কাঁচা পাকা গোফে আঙুল চালাতে চালাতে বললেন, মাঝে মাঝে ভারী বিপদ ঘটায় ঘড়িয়ালগুলো। বনবাংলোর বারান্দা পর্যন্ত চলে আসে, দরজায় ঠকঠক করে। দৃশ্যটা মোটেই মজার বলে মনে হলো না টুপুরের। ঘরের সামনে কুমির ঘুরে বেড়াবে, এ কেমন জঙ্গল রে বাবা! মাছ খায় বলে মানুষের হাত পা চেখে দেখবে না, এমন তো কোনো গ্যারান্টি নেই। টুপুরের বুকে একটা হালকা কাঁপুনি শুরু হয়েছিল। তখনই মিতিন ফিরেছে। কাগজপত্র ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলল, চল চল, বাংলোয় ঢুকতে সন্ধে না হয়ে যায়। ঝটিতে জিপে উঠে যে যার সিটে। গাড়ি স্টার্ট দিয়েছেন বিভূতি। সরু পিচের রাস্তা ধরে চলেছেন নিজস্ব গতিতে। শেষ বিকেলের রোদ্দুর মেখে শালসেগুনের জঙ্গল ভারী মায়াবী এখন। বাইরেটা দেখতে দেখতে মিতিন পার্থকে বলল, তোমার ক্যামেরার ডিটেলটাও চেকপোস্টে এন্ট্রি করাতে হলো। ভিডিও না স্টিল তাও নোট ডাউন করলো। তাই নাকি? পার্থ কাজ ঝাঁকালো। দারুণ কড়াকড়ি তো। ছাই কড়াকড়ি। স্টিয়ারিং থেকে বিভূতি বলে উঠলেন, একে বলে বজ্র আঠুনি ফসকা গেরো। কেন কেন? সাধারণ ট্যুরিস্টের উপর খুব নিয়মকানুন ফলায়। ওদিকে চোরা শিকারীরা গার্ডদের বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি নিজেদের কাজ হাসিল করে যাচ্ছে। কীরকম? এই তো গত বছরেই দুটো চিতাবাঘ মারা পড়ল, 3টে হরিণও। খবরটা পড়েছি। বিতিন মাথা নাড়ল। চামড়া ছাড়িয়ে বডিগুলো ফেলে রেখে চলে গিয়েছিল। মোটামুটি এই সময়েই ঘটেছিল, তাই না? কেউ বোধহয় ধরাও পড়েনি। আপনি তো অনেক খবর রাখেন ম্যাডাম। বিভূতির সুরে তারিফ। আপন মনেই বললেন, সত্যি তখন কত হইহল্লা হলো। পুলিশের বড় বড় অফিসাররা এসে কি হয়রানি না করলো ট্যুরিস্টদের, কিন্তু পাজিগুলোর টিকিও ছুঁতে পারল না। ওড়িশার পুলিশ একেবারে অপদার্থ। সব রাজ্যের পুলিশই প্রায় সমান বিভূতিবাবু। পার্থর গলায় পলকা ব্যঙ্গ। এই তো 2-3 সপ্তাহ আগেই দেখলাম আমাদের সুন্দরবনে চোরা শিকারীরা ঢুকে একটা বাঘ মেরেছে এবং চামড়াটি ছাড়িয়ে ভাগলবা। বন দফতর, পুলিশ কেউ কিছু করতে পারল? টুপুর করুণ মুখে বলল, এইসব লোক কি খারাপ। জন্তু জানোয়ারের ছাল ছাড়িয়ে নেয়, তাদের মেরে। টাকার জন্য মানুষ কি না করে। একটা রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়ার দাম তো কম নয়। পার্থ সামনের সিট থেকে মিতিনের দিকে ঘুরে তাকালো। মিনিমাম 3-4 লাখ, কি বলো? জানি না, গবেষণায় আমার স্পৃহাও নেই। মিতিন অল্প হাসল। তবে তোমায় একটা অন্য খবর দিতে পারি। জঙ্গল ট্যুরে নিউজটা বোধহয় আমাদের কাজে লাগবে। কি? টিকরপাড়া ফরেস্ট বাংলোর চৌকিদারটি নাকি গতকাল সকাল থেকে হাওয়া। চেকপোস্টের গার্ডরা জানালো। পার্থ চোখ পিটপিট করল। তো আমাদের তাতে কি এলো গেল? ওই চৌকিদারটি ট্যুরিস্টদের রান্নাবান্না করে দিত। পার্থ এবার জোর ঝাঁকুনি খেয়েছে। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে বলল, সর্বনাশ! আমাদের খাওয়া দাওয়ার কি হবে তাহলে?
এত তুমি ভোজন রসিক। মিতিন টুপুরের দিকে তাকিয়ে চোখ টিপল। কদিন তুমিই না হয় আমাদের রেঁধে বেড়ে খাওয়াবে। সে তো আমি পারি, কুকিং কি এমন কঠিন কাজ। তবে কিনা বেড়াতে এসে ভেবেছিলাম ঘুরে ঘুরে একটু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করব। বলতে বলতে হঠাৎ কি ভেবে স্টিয়ারিংয়ের দিকে ঘাড় ঘুরিয়েছে। বিভূতিবাবু, আপনি রান্নাবান্না জানেন না? জঙ্গল হালকা হয়েছে খানিকটা। ছোট্ট একটা গ্রাম পেরোচ্ছে গাড়ি। ডান দিকে একটি স্কুল, সামনের মাঠে ফুটবল পেটাচ্ছে জনা কয়েক কিশোর। সেই দিকে একবার দেখে নিয়ে বিভূতি মৃদুস্বরে বললেন, পারি স্যার, অল্প স্বল্প। ভাতের ফ্যান গালতে পারেন? হ্যাঁ। রুটি সেঁকতে পারেন? লুচি পরোটা ভাজা? তাও পারি, তবে একটু তেরা বেঁকা হয়। নো প্রবলেম, পশ্চিমবঙ্গের ম্যাপের মতো হলেও চলবে। পার্থকে বেশ খুশি খুশি দেখালো। ডাল ভাজা, ডিমের ডালনাও পারেন নিশ্চয়ই? করেছি মাঝে মাঝে। খুব ভালো না হলেও মুখে তোলা যাবে। আর পকোড়া টকোড়া? চেষ্টা করলে হয়তো। ওই বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেওয়া তো? ইয়েস, দ্যাটস অল উই নিড। উচ্ছ্বাসে ইংরেজি বেরিয়ে গেল পার্থর। 32 পাটি দন্ত বিকশিত করে বলল, রান্নার দায়িত্বটা তাহলে আপনিই নিন। আমরাও থাকবো, হেল্প টেল্প করব। সবাই মিলে কদিন ধরে বেশ একটা বনভোজন চলবে। কি বিভূতিবাবু, রাজি তো? ছোট্ট করে ঘাড় নাড়লেন বিভূতি। নীরব সম্মতিটুকু পেয়ে পার্থ আহ্লাদে আটখানা। ঘুরে টুপুরকে বলল, তোর মাসি আমায় জব্দ করবে ভেবেছিল, কেমন একটা ব্যবস্থা করে ফেললাম দেখ। হা হা হা। বুম বুম খল খল হেসে উঠল কিছুই না বুঝে। টুপুরও হাসছে মিটিমিটি। গ্রাম ছাড়িয়ে আবার ছেঁড়া ছেঁড়া জঙ্গলে ঢুকেছে গাড়ি। যেতে যেতেই বাঁয়ে একখানা বন বাংলো, পুরানাকোট ফরেস্ট রেস্ট হাউস। কোনো লোকজন নেই, শুনশান পরিবেশে যেন ঝিমোচ্ছে বাংলোটা। তার একটু পরেই এসে গিয়েছে টিকরপাড়া। পাশাপাশি 3খানা বাড়ি। একটায় বন বিভাগের অফিস কাম ফরেস্ট অফিসারদের ইন্সপেকশন বাংলো। মন্ত্রী শান্ত্রীরাও এসে থাকেন সেখানে। অন্য দুটো বাংলো সাধারণ ভ্রমণার্থীদের জন্য। বাংলোর সামনে একটা বড় সড়ো লন। সেখানে গাড়ি থামতেই বন বিভাগের কর্মচারী হাজির। টুপুরদের বুকিংয়ের কাগজপত্র তিনি দেখলেন খুঁটিয়ে খুঁটিয়ে। তারপর চাবি এনে খুলে দিলেন একটা 2 কামরাওয়ালা সুইট। ভিতরে বন্দোবস্ত মন্দ নয়। বড় বড় খাট, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল সবই পরিচ্ছন্নভাবে সাজানো। ডাইনিং টেবিল পেতে খাওয়ার জায়গাও করা আছে একখানা। বাথরুম ঝকঝকে, শাওয়ারও মজুদ। আরাম করে থাকতে গেলে এর বেশি আর কী বা চাই। ব্যাগ সুটকেস ঢোকানো হয়েছে ঘরে। বিছানায় গড়িয়ে পড়েছে পার্থ। হাঁক ছাড়ল, টুপুর, বিভূতিবাবুকে বলতো আমাদের খাওয়ার জিনিসপত্রগুলো যেন গাড়ি থেকে নামিয়ে নেন, আর এখন একটু চা হলে ভালো হয়। অমনি মিতিনের ধমক, এই নিজে ওঠো তো, বেচারা এতক্ষণ গাড়ি চালিয়ে এসেছেন। তুমি গিয়ে বিভূতিবাবুর সঙ্গে হাত লাগাও। রান্নাঘরগুলো ওই দূরে, জিনিসপত্র নিজেই পৌঁছে দিয়ে এসো। অগত্যা সুখসজ্জা ছাড়তেই হলো পার্থকে। টুপুরো পায়ে পায়ে বেরিয়ে এসে দাঁড়িয়েছে লনটায়। দিনের আলো প্রায় পড়ে এসেছে। ঘরে ফেরা পাখিদের কলকাকলিতে জঙ্গল এখন রীতিমতো মুখর। এত শব্দ যে কান ঝালাপালা হওয়ার জোগাড়। তাদের বাংলোখানা পাহাড়ের প্রায় শেষ প্রান্তে। অনেকটা নিচ থেকে ভেসে আসছে নদীর আওয়াজ। লন থেকে দেখা যাচ্ছে নদীটাকে। তাই যেন ওই শব্দে কেমন গা ছমছম করে। খানিকটা দূরে নদীর ওপারে আবার পাহাড়, সবুজে ছাওয়া। সূর্য বুঝি ওই পাহাড়ের আড়ালে ডুবেছে। ছায়া নেমেছে পাহাড়ে। নদীটাকেও এবার দূরে দেখতে পেল টুপুর। এঁকে বেঁকে চলে যাচ্ছে পাহাড়ের পিছনে। এই ছায়া ছায়া আলোয় দৃশ্যটা যে কি অপরূপ। হঠাৎই পাশে বুম বুম তিরিং বিড়িং লাফাচ্ছে, সঙ্গে মিতিন মাসি। হাতে ইনফ্রারেড বাইনাকুলার, খাঁটি জার্মান যন্ত্র। রাতেও দূরের বস্তু দেখা যায় বেশ, একটু লালচে ভাবে, তবে মোটামুটি স্পষ্ট। বাইনাকুলার ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দেখছিল মিতিন। হঠাৎ টুপুরকে বাড়িয়ে দিয়ে বলল,
দূরে মাঠটায় ফোকাস কর, চেনা কিছু পাচ্ছিস? টুপুর চোখে লাগালো যন্ত্রটা। নদীর পাড়ে একটা তাঁবু, তার সামনে দুটো লোক হাত পা ছড়িয়ে শরীর চর্চা করছে। টুপুরের হৃৎপিণ্ড আচমকা লাফিয়ে উঠল। কি কাণ্ড! ট্রেনের সেই মুষ্কল লোক দুটো না, কর্মবীর আর শক্তিধর।